প্রিয় ছাত্ররা, আজকে আমরা পৃষ্ঠতলীয় রসায়নের দ্বিতীয় অংশ শুরু করছি। আগের দিন আমরা শুরু করেছিলাম পৃষ্ঠতলীয় রসায়নের ক্ষেত্রে ডেল জি, ডেল্টা এইচ এবং ডেল এস এর মান কত হবে সেটা দিয়ে। তো আমি সবারকে স্বাগত জানাচ্ছি 12 ক্লাসের জন্য সারফেস কেমিস্ট্রির দ্বিতীয় অংশ শুরু করছি। আজকে আমরা শুরু করব অধিশোষণের প্রকারভেদ। অধিশোষণ সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণ। তো এখন আমরা আলোচনা করব ভৌত অধিশোষণ কাকে বলে। যে অধিশোষকের পৃষ্ঠতলের সঙ্গে দুর্বল ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলের সাহায্যে সংগঠিত হয় তাকে বলা হয় ভৌত অধিশোষণ। ওকে, আবার বলছি, যে অধিশোষণ দুর্বল ভ্যান্ডারওয়াল বলের মাধ্যমে অধিশোষকের মধ্যে অধিশোষিত পদার্থ অধিশোষণ ঘটে তাকে বলা হয় ভৌত অধিশোষণ। অপরপক্ষে রাসায়নিক অধিশোষণ কাকে বলে? যে অধিশোষকের পৃষ্ঠতলের সঙ্গে অধিশোষিত পদার্থ রাসায়নিক বন্ধনের মাধ্যমে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয় তাদেরকে বলা হয় রাসায়নিক অধিশোষণ। এই ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণের উদাহরণ কি? ভৌত অধিশোষণ হলো বিচূর্ণ চারকোল খণ্ডের উপর যে কোনো গ্যাসের অধিশোষণ। আর রাসায়নিক অধিশোষণ কি? রাসায়নিক অধিশোষণ হচ্ছে প্লাটিনাম, নিকেল প্রভৃতি ধাতু হাইড্রোজেনকে শোষণ করে। এটা হচ্ছে রাসায়নিক অধিশোষণের উদাহরণ। তো এখন আমরা আলোচনা করব ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণের নির্ভরশীলতা বা এদের মধ্যে পার্থক্য কি। একটা কথা বলি, ভৌত অধিশোষণ সুনির্দিষ্ট প্রকৃতির হয় না, কারণ এটা যেহেতু দুর্বল ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলের মাধ্যমে সংগঠিত হয়, সেই জন্য ভৌত অধিশোষণ সুনির্দিষ্ট না। অপরপক্ষে রাসায়নিক অধিশোষণ সুনির্দিষ্ট, কারণ রাসায়নিক অধিশোষণ তারাই সংগঠিত করবে যারা অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে বিক্রিয়া করে। ওকে, তো এবারে বলি, অধিশোষকের উপরে অধিশোষিত পদার্থের প্রকৃতির উপরে ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণ নির্ভর করে। তাহলে আমরা এখন অধিশোষিত পদার্থের প্রকৃতি নিয়ে আলোচনা করব। তো অধিশোষিত পদার্থ যারা অধিশোষকে আকর্ষিত হয়, তা যে সমস্ত অধিশোষিত পদার্থের সংকট উষ্ণতা বেশি, অর্থাৎ যাদের সহজে তরলে পরিণত করা যায়, যেরকম কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদি, এই সমস্ত গ্যাসগুলির অধিশোষণ মাত্রা বেশি হবে, কারণ এদের সংকট উষ্ণতার মান বেশি হয়। সংকট উষ্ণতার মান বেশি হলে কি হয়? এদের মধ্যে তীব্র আকর্ষণ বল ক্রিয়া করে, সেই জন্য এরা অধিশোষিত পদার্থগুলো অধিশোষকে তাড়াতাড়ি শোষিত হয়। এবং যে সমস্ত অধিশোষিত পদার্থ সংকট উষ্ণতা কম, তারা অধিশোষকের উপরে সহজে অধিশোষিত হতে পারে না, যেরকম অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। ওকে, 3 নম্বর পয়েন্ট, উষ্ণতা। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। উষ্ণতা, অধিশোষকের উষ্ণতা একটা ভাইটাল প্লে রোল করে। উষ্ণতা বাড়ালে সাধারণত ভৌত অধিশোষণের হার কমে। আমি আবারও বলছি, উষ্ণতা বাড়ালে ভৌত অধিশোষণের মান
সাধারণত কমে, কিন্তু রাসায়নিক অধিশোষণ উষ্ণতা বাড়ালে প্রথমে বাড়তে থাকে, তারপরে আস্তে আস্তে কমতে থাকে। একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। একটা গ্রাফের সাহায্যে আমি বলছি। তো আমরা বোর্ডে দুটো গ্রাফ করেছি, একটা ভৌত অধিশোষণের ক্ষেত্রে আর একটা রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে। দেখে নাও, প্রথমটা হচ্ছে ভৌত অধিশোষণ, ভৌত, নিচেরটা হচ্ছে রাসায়নিক অধিশোষণ। তো ভৌত অধিশোষণের ক্ষেত্রে আমরা একটা গ্রাফ করেছি, দেখো এটা হচ্ছে x/m, একে বলা হয় অধিশোষণ মাত্রা, যেখানে x হচ্ছে অধিশোষিত পদার্থের পরিমাণ গ্রামে আর m হচ্ছে অধিশোষকের পরিমাণ গ্রামে। তো এটাকে বলা হয় x/m, টাকেই বলা হয় অধিশোষণ মাত্রা। তো অধিশোষণ মাত্রার সঙ্গে যদি আমরা টেম্পারেচারকে প্লট করি বা লেখচিত্র করি স্থির চাপে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তাপ বাড়ালে ভৌত অধিশোষণের ক্ষেত্রে অধিশোষণের হার ক্রমশ কমছে। তার কারণ হচ্ছে ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হয়, অধিশোষক থেকে, যেহেতু ভৌত অধিশোষণ দুর্বল ভ্যান ডার ওয়াল বলের সাহায্যে ক্রিয়া করে, সেই জন্য উষ্ণতা বাড়ালে অধিশোষক থেকে অধিশোষক পদার্থ সহজেই বিশোষণ প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে যায়। কিন্তু এবার আমরা রাসায়নিক অধিশোষণের গ্রাফটা ফলো করি। রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে দেখো, প্রথমে যখন টেম্পারেচার কম থাকে তখন রাসায়নিক অধিশোষণের হার কম হয়। তার কারণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করতে গেলে প্রথমে শক্তির প্রয়োজন হয়, তাপের প্রয়োজন হয়। তো এবার যত তাপমাত্রা বাড়াচ্ছি, দেখো অধিশোষণের হার ক্রমশ বাড়ছে, কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতার পর আবার রাসায়নিক অধিশোষণের হার কমছে। ওকে, কেন কমছে? কারণ একটা নির্দিষ্ট উষ্ণতার পর অধিশোষিত পদার্থগুলি বিশোধন প্রক্রিয়া শুরু হয় এবং তারা অধিশোষক তল থেকে বেরিয়ে যায়। ওকে, তাহলে কি বললো, কনক্লুশন করলে কি দাঁড়ায়, যে ভৌত অধিশোষণ স্থির চাপে সাধারণত উষ্ণতা বাড়ালে কমতে থাকে এবং রাসায়নিক অধিশোষণ উষ্ণতা বাড়ালে ক্রমশ বাড়তে থাকে, কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতার পর সেটা আবার কমতে থাকে। ওকে, এখন আমরা আলোচনা করব যে ভৌত অধিশোষণ যেহেতু দুর্বল ভ্যান ডার ওয়াল বলের সাহায্যে ক্রিয়া করে, সেই জন্য ভৌত অধিশোষণের সক্রিয়করণ শক্তির মান কম হয়। এই সক্রিয়করণ শক্তির মান 4 থেকে 40 কেজে মোল ইনভার্স, কেজে মোল ইনভার্স। কিন্তু রাসায়নিক অধিশোষণ যেহেতু তীব্র রাসায়নিক বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয়, সেই জন্য এর অধিশোষণ বা সক্রিয়করণ শক্তি অনেক বেশি হয়, 40 থেকে 200 কেজে মোল ইনভার্স হয়। ওকে, তো আমরা সক্রিয়করণ শক্তি বললাম। এর পরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভৌত অধিশোষণ রিভার্সেবল, অর্থাৎ উভমুখী, কিন্তু রাসায়নিক অধিশোষণ একমুখী। কারণ কি, রাসায়নিক অধিশোষণ কেন একমুখী? তার কারণ হচ্ছে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে যখন উষ্ণতা বাড়ানো হয়, তখন অধিশোষক তল থেকে অধিশোষিত পদার্থ এবং গ্যাসীয় পদার্থটি যেহেতু তারা বিশোধিত হয়ে যায়। যেরকম একটা উদাহরণ বলি, চারকোল খণ্ডের সঙ্গে যদি অক্সিজেন বিক্রিয়া করে রাসায়নিক অধিশোষণ হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এবারে এটাতে যদি উষ্ণতা বাড়ানো যায়, তাহলে কার্বন ডাই অক্সাইড বিশোষণ প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে যায়। সেই জন্য রাসায়নিক অধিশোষণ হচ্ছে অপরাবর্ত। ওকে, তো নেক্সট টপিকস আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে
ভৌত অধিশোষণ একাধিক স্তর বিশিষ্ট হয়, কারণ যেহেতু এখানে দুর্বার ভ্যান ডার ওয়াল বল কাজ করে, সেই জন্য অধিশোষিত পদার্থগুলো অধিশোষকের উপরে বিভিন্ন স্তরে আবদ্ধ থাকে। অপরপক্ষে রাসায়নিক অধিশোষণ কেবলমাত্র এক স্তর বিশিষ্ট হয়। তার কারণ রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে অধিশোষকটা অভ্যন্তরে খুব একটা বেশি প্রবেশ করে না, সেই জন্য এখানে রাসায়নিক অধিশোষণ এক স্তর বিশিষ্ট হয়। ওকে, তো আমরা এখন যেটা আলোচনা করব যে ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণের পার্থক্যগুলো আমরা একটু বলে নিই। 1 নম্বর, ভৌত অধিশোষণ দুর্বল ভ্যান ডার ওয়াল বলের সাহায্যে সংঘটিত হয়। রাসায়নিক অধিশোষণ রাসায়নিক বন্ধনের মাধ্যমে সংঘটিত হয়। 2 নম্বর, ভৌত অধিশোষণের সক্রিয়করণ শক্তির মান কম, রাসায়নিক অধিশোষণের সক্রিয়করণ শক্তির মান বেশি। ভৌত অধিশোষণ উভমুখী, রাসায়নিক অধিশোষণ একমুখী। ভৌত অধিশোষণ উষ্ণতা বাড়ালে কমতে থাকে, রাসায়নিক অধিশোষণ প্রথমে উষ্ণতা বাড়ালে কম উষ্ণতায় কম সংঘটিত হয় এবং উষ্ণতা বাড়ালে ক্রমশ বাড়তে থাকে এবং আবার একটা নির্দিষ্ট উষ্ণতার পরে কমতে থাকে। তারপরের পয়েন্ট হচ্ছে ভৌত অধিশোষণ বহু স্তর বিশিষ্ট, রাসায়নিক অধিশোষণ এক স্তর বিশিষ্ট। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই অধিশোষণ মাত্রা কাকে বলে। আমরা বলেছি যে অধিশোষিত পদার্থকে অধিশোষকের পরিমাণ দিয়ে ভাগ করলে অধিশোষণ মাত্রা পাওয়া যাবে। তো এই অধিশোষণ মাত্রাটা অর্থাৎ অধিশোষণ কিভাবে চাপের উপরে নির্ভর করে স্থির উষ্ণতায়, সেটা আমরা এখন আলোচনা করব। তো একটা কথা বলি, একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো অধিশোষিত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে তারা অধিশোষকের উপরে একটা সাম্য অবস্থার সৃষ্টি করে। তো এই স্থির উষ্ণতায় কোনো অধিশোষক সাম্য অবস্থায় যদি আমরা অধিশোষক মাত্রার সঙ্গে চাপের সম্পর্ক নির্ণয় করি তাহলে যেটা পাই তাকে বলা হয় অধিশোষণ সমতাপীয়। আই রিপিট এগেইন, অধিশোষণ সাম্য অবস্থায় অধিশোষণ মাত্রার সঙ্গে চাপের যে সম্পর্ক সেটাকেই বলা হয় অধিশোষণ সমতাপীয়। ওকে, তো আবার একটু বলি, সাধারণত অধিশোষণ মাত্রা চাপের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। তো দেখো, আমরা বোর্ডে একটা লেখচিত্র এঁকেছি অধিশোষণ মাত্রার সঙ্গে চাপের সম্পর্কিত লেখচিত্র। তো এই লেখচিত্রটা থেকে তোমরা দেখতে পাচ্ছ যে যদি আমরা চাপ বাড়াই তাহলে অধিশোষণ মাত্রা বাড়তে থাকছে, কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতার পর সেটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে। এটা থেকে আমরা কি বুঝতে পারছি যে একটা নির্দিষ্ট উষ্ণতার পর বা একটা নির্দিষ্ট চাপের পর এটা এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায়। কেন? কারণ একটা নির্দিষ্ট চাপের পর তখন আর অধিশোষণটা চাপের উপরে নির্ভর করে না, সেটা তখন এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায়। সেটাকে বলা হয় সম্পৃক্ত অধিশোষণ চাপ, যেটাকে P0 দ্বারা ডিনোট করা হয়েছে। ওকে, তো আমরা চাপের সঙ্গে অধিশোষণ মাত্রার সম্পর্ক করলাম। এখন আমরা যেটা আলোচনা করব এই অধিশোষণ মাত্রা এবং চাপের সঙ্গে সম্পর্কিত যে অধিশোষণ সমতাপীয় লেখচিত্রটাকে বিজ্ঞানী ফার্নলিস একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করেছিলেন।
সেই সমীকরণটা আমরা লিখছি। এখন আমরা লিখছি বিজ্ঞানী ফার্নলিচের সমীকরণ। সমীকরণটি হলো x/m is proportional to c⁴ বা x/m is proportional to p⁴ বা x/m equal to k c⁴ আর x/m equal to k p⁴ যেখানে k হচ্ছে ধ্রুবক, n টা হচ্ছে ধ্রুবক আর x/m হচ্ছে অধিশোষণ মাত্রা। অর্থাৎ দেখা যাচ্ছে যে অধিশোষণ মাত্রা গাঢ়ত্বের উপরে নির্ভর করছে তরলের ক্ষেত্রে বা কঠিনের ক্ষেত্রে, আর এটা গ্যাসের ক্ষেত্রে চাপের সঙ্গে সমানুপাতে নির্ভর করে। ঠিক আছে, আর n এর মান 1-এর বেশি হয়। এখন এটাকে যদি এই সমীকরণটাকে যদি আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি, অর্থাৎ উভয় পক্ষে যদি আমরা লগ নিই, তাহলে log x/m equal to log k plus 1/n log c log k plus 1/n log c বা log x/m log k plus 1/n log p, সেটা গ্যাসের ক্ষেত্রে হয়। তো এই সমীকরণটাকে আমরা একটু মডিফাই করে লিখি, log x/m equal to 1/n log c plus log k। ওকে, তো এটা একটা সরলরেখার সমীকরণ, অর্থাৎ y is equal to mx plus c, যেখানে y সমান সমান mx plus c, যেখানে m টা নতি। ওকে, তো এখন যদি এটা এই সমীকরণটাকে আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি, তাহলে দেখো লেখচিত্রটা আমরা ডান দিকে এঁকেছি লেখচিত্রটা, সেই লেখচিত্রটা ফলো করো। এই যে log x/m কে যদি আমরা log p অথবা log c সঙ্গে প্লট করি, তাহলে একটা সরলরেখা পাওয়া যায়। সেই সরলরেখার নতি হচ্ছে 1/m এবং ছেদিতাংশ হচ্ছে log k। তাহলে এই নতি থেকে সহজেই আমরা n এর মান পেতে পারি, আর এই ছেদিতাংশ থেকে সহজেই আমরা k এর মান পেতে পারি। ক্লিয়ার? ওকে, কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে অধিশোষণ মাত্রার সঙ্গে চাপের সম্পর্কিত যে গ্রাফটা, সেই গ্রাফটার পরীক্ষালব্ধ মান তাত্ত্বিক মানের থেকে একটু ভিন্ন হয়। দেখো লেখচিত্রটা উপরেরটা আমরা তাত্ত্বিক মানের লেখচিত্র করেছি, নিচেরটা হচ্ছে পরীক্ষালব্ধ মানের লেখচিত্র করেছি। খেয়াল করো, এই লেখচিত্রে দেখো গ্রাফটা কিন্তু সরলরৈখিক হয়নি। গ্রাফটা নিম্নচাপ অঞ্চলে সরলরৈখিক হয়েছে, উচ্চচাপ অঞ্চলে এক্স অক্ষের সমান্তরাল হয়েছে, আর মাঝামাঝি অঞ্চলে বক্ররেখা হয়েছে। কেন নিম্নচাপ অঞ্চলে সরলরৈখিক হয়েছে? তার কারণ হচ্ছে নিম্নচাপ অঞ্চলে এই অধিশোষণ মাত্রা চাপের এক ঘাতের উপরে নির্ভর করে, অর্থাৎ এখানে এক ঘাতের উপরে নির্ভর করে। ওকে, কিন্তু উচ্চচাপ অঞ্চলে অধিশোষণ মাত্রা চাপের উপরে নির্ভর করে না, অর্থাৎ চাপের 0 ঘাতের উপরে নির্ভর করে। আর মধ্য অঞ্চলে অধিশোষণ মাত্রা p এর 1/n এর ঘাতের উপরে নির্ভর করে, যেখানে n এর 1/n এর মান 0 থেকে 1 এর মধ্যে হয়। ওকে,
তাহলে এটা আমরা ফন্ট লিচের সমীকরণটা আলোচনা করলাম, পরীক্ষা দপ্তরে লেখচিত্র, আর এটা হচ্ছে তাত্ত্বিক লেখচিত্র। ওকে, তো এখন আমরা তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে অধিশোষণের কারণ তোমাদের আলোচনা করেছি, পৃষ্ঠতলে কেন অধিশোষণ হয়। তো তোমাদের আগের দিন বলেছিলাম অধিশোষণের কারণ আলোচনার সময় যে পৃষ্ঠতলে অধিশোষকের যে পদার্থগুলো বা কণাগুলো বা অণুগুলো থাকে তাদের যোজ্যতা উপরের দিকে আলগা অবস্থায় থাকে, কিন্তু নিচের দিকে তারা বন্ধন করে থাকে। সেই জন্য কোনো অধিশোষিত পদার্থ ওই পৃষ্ঠতলে ওই যোজ্যতার মাধ্যমে শোষিত হয়। তাছাড়া রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে অধিশোষিত পদার্থগুলি একটা জটিল যৌগের মাধ্যমে সংগঠিত হয়। ওকে, তো আমরা এই অধিশোষণ, সমতাপীয় আলোচনা করেছি, ভৌত অধিশোষণ, রাসায়নিক অধিশোষণ এবং তাদের নির্ভরশীলতা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করতে চলেছি অনুঘটক, দ্যাট ইজ ক্যাটালিস্ট। তো এই অনুঘটক সম্পর্কে তোমরা আগে অনেক পড়েছো, আমরা এখন আবার সেটা আলোচনা করছি। অনুঘটক হচ্ছে সেই সমস্ত নির্বাচিত রাসায়নিক পদার্থ যারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার গতিটাকে ত্বরান্বিত করে। উদাহরণ বলি, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 ব্যবহার করা হয়। 2KClO3 প্লাস MnO2 2KCl প্লাস 3O2। তো এখানে MnO2টা অনুঘটক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার কারণ হচ্ছে যদি MnO2 ব্যবহার না করতাম তাহলে এই KClO3 থেকে অক্সিজেন প্রস্তুত করতে গেলে অনেক উষ্ণতার দরকার হতো এবং রিঅ্যাকশনটা আস্তে আস্তে হতো। কিন্তু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে KClO3 থেকে অক্সিজেন তৈরির গতিটাকে বাড়িয়ে দিয়েছে, সেই জন্য এখানে MnO2টা হচ্ছে অনুঘটক। ওকে, তো এবার অনুঘটক সম্পর্কিত আরো কয়েকটা টপিকস তোমাদের আলোচনা করব। এখন আমরা আলোচনা করব অনুঘটক উদ্দীপক কাকে বলে। অনুঘটক উদ্দীপক কি? অনুঘটক উদ্দীপক হলো সেই সমস্ত পদার্থ যারা অনুঘটকের ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। একটা উদাহরণ বলি, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে আয়রন চূর্ণ অনুঘটকের ব্যবহার করা হয়। সেই আয়রন চূর্ণ অনুঘটকের ক্ষেত্রে যদি আমরা K2O প্লাস Al2O3 ব্যবহার করি তাহলে তারা আয়রন চূর্ণের অনুঘটকের সক্রিয়তা বেড়ে যায়। এখানে এই K2O এবং Al2O3 এটা হচ্ছে অনুঘটক উদ্দীপক। প্রসঙ্গক্রমে বলে রাখি, বাধক বা মন্দক কাকে বলে। অর্থাৎ আগে যেটাকে আমরা ঋণাত্মক অনুঘটক বলতাম, এখন সেটা ঋণাত্মক অনুঘটক বলে না, সেটাকে বলে বাধক বা মন্দক। কাকে বলে সেটা? সেই সমস্ত পদার্থ যারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিটাকে কমিয়ে দেয়। যেরকম H2O2 বিয়োজন কমানোর জন্য ফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এখানে ফসফরিক অ্যাসিড হচ্ছে ঋণাত্মক অনুঘটক না বলে আমরা এটাকে বাধক বা মন্দক বলব। এখন আমরা আলোচনা করব অনুঘটক বিষ কি। যে সমস্ত পদার্থ কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে অনুঘটকের সক্রিয়তাটা কমিয়ে দেয় সেটাকে বলা হয় অনুঘটক বিষ। এরকম হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনে আয়রন চূর্ণ অনুঘটকের মধ্যে H2 যোগ করলে সেটার বিক্রিয়ার গতিটাকে কমে যায়। এখানে H2টা অনুঘটক বিষ। ওকে, ক্লিয়ার? তাহলে অনুঘটক বিষ নিয়ে আমরা আলোচনা করলাম, অনুঘটক উদ্দীপক নিয়ে আলোচনা করলাম।
এখন আমরা আলোচনা করব অনুঘটকের প্রকারভেদ। অনুঘটকের প্রকারভেদ আলোচনা করার আগে আমরা অনুঘটকের কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা করছি। তোমরা জানো, তবু আরেকবার বলি, আমি একটু দ্রুত বলছি। অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার গতিটাকে বাড়িয়ে দেয়। অনুঘটক বিক্রিয়া শুরু করতে পারে না, চালু বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। অনুঘটক একটা উভমুখী রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী এবং বিপরীতমুখী বিক্রিয়ার উভয় ক্ষেত্রেই কাজ করে। বিক্রিয়াটা যখন সাম্য অবস্থায় চলে আসে তখন অনুঘটকের কোনো প্রভাব থাকে না। ওকে, অনুঘটক কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি কেন বাড়ায়? কারণ অনুঘটকের উপস্থিতিতে সক্রিয়করণ শক্তির মান কমে যায়। আর এই সক্রিয়করণ শক্তির মান কমলে বিক্রিয়ার হার বাড়ে, আর এই সক্রিয়করণ শক্তির মান যদি বেশি হয় তাহলে বিক্রিয়ার হার কমে যায়। তাহলে অনুঘটক সক্রিয়করণ শক্তির মানটাকে কমিয়ে দেয়। আর অনুঘটক হচ্ছে সুনির্দিষ্ট প্রকৃতির, অর্থাৎ একটাই অনুঘটক বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে একই রকম কাজ করে না, এক একটা বিক্রিয়ার ক্ষেত্রে এক এক রকমের কাজ করে। এই জন্য অনুঘটক একটা সুনির্দিষ্ট প্রকৃতির হয়। এবার আমরা আলোচনা করব সমসত্ব অনুঘটক এবং অসমসত্ব অনুঘটক। ভালো করে ফলো করো। সমসত্ব অনুঘটক কাকে বলে? যে অনুঘটকগুলি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থার সঙ্গে সমান হয়। অর্থাৎ বিক্রিয়ক পদার্থ যদি গ্যাসীয় হয়, বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয়, তাহলে অনুঘটকটাও গ্যাসীয় হবে। সেটাকেই বলা হয় সমসত্ব অনুঘটক। একটা উদাহরণ দিই, সালফার ডাইঅক্সাইড প্লাস O2 2SO3, এই পদ্ধতিতে আমরা NO গ্যাস ব্যবহার করি। এটাই, এই NO গ্যাস এই বিক্রিয়ার গতিটাকে বাড়িয়ে দেয়, ফলে এই NOটাকে বলা হচ্ছে সমসত্ব অনুঘটক। আই রিপিট এগেইন, এই NOটাকে বলা হয় সমসত্ব অনুঘটক। ওকে, এখন আমরা আলোচনা করব অসমসত্ব অনুঘটক। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অসমসত্ব অনুঘটক কাকে বলে। যে অনুঘটক বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থার সঙ্গে ভিন্ন হয় তাদেরকে বলা হয় অসমসত্ব অনুঘটক। উদাহরণ বলি, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনে N2+3H2 2NH3, এটা গ্যাস, এটা গ্যাস, এটা গ্যাস। এখানে আয়রন চূর্ণ অনুঘটক ব্যবহার করা, আয়রন চূর্ণ, এটাকে বলা হয়, এটা হচ্ছে কঠিন। ফলে দেখতে পাচ্ছ যে এই আয়রন চূর্ণ অনুঘটকটি এই বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতি বা অবস্থার উপরে নির্ভর করছে না, নির্ভর করছে, কিন্তু এদের অবস্থা আলাদা। অর্থাৎ এটা কঠিন আর এগুলো গ্যাসীয়। ওকে, তাহলে অসমসত্ব অনুঘটক আমরা পড়লাম। এখন আমরা পড়ব অনুঘটকের সুনির্দিষ্টতা পড়েছি, এবং অনুঘটকের সুনির্দিষ্টতা বললাম যে অনুঘটক প্রকৃতি সুনির্দিষ্ট, এরা এক একটা অনুঘটকের উপরে, এক একটা বিক্রিয়ার উপরে এক রকম ক্রিয়া করে। ওকে, আরেকটা উদাহরণ বলি, তার একটা উদাহরণ বলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, অ্যাসিটিলিন থেকে যদি আমরা প্লাটিনাম চূর্ণ অনুঘটক ব্যবহার করি, পিটি চূর্ণ, তাহলে এই অ্যাসিটিলিন হাইড্রোজেন গ্যাসটাকে শোষণ করে ইথেনে পরিণত হয়। কিন্তু এটার উপরে যদি আমরা লিনলার অনুঘটক ব্যবহার করি, লিনলার অনুঘটক তাহলে এটা কিন্তু ইথিলিনে পরিণত হয়। তাহলে দেখো, এক একটা অনুঘটক
একই বিক্রিয়ার ক্ষেত্রে এক এক রকমের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। ফলে আমরা অনুঘটক নিয়ে আলোচনা করলাম। আর একটা অনুঘটক আছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা বলা হয় আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক। যে অনুঘটক সছিদ্র হয় এবং বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সছিদ্রতার উপরে নির্ভর করে, সেই নির্দিষ্ট অনুঘটকটাকে বলা হয় আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক। যেরকম জিওলাইট একটা আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক। ওকে, তো আরেকটা বলি, তোমরা পরে এনজাইম পড়েছো। এনজাইম অনুঘটক ঠিক আমাদের যে অনুঘটক নিয়ে আলোচনা করেছি সেই অনুঘটকের মতনই কাজ করে। সুতরাং আজকে আমি তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই আমাদের ক্লাসটা শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।